খুলনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে অনুরোধ করছি আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে, এবং যারা ফেসবুকে দেখছেন তারা বেশি করে ফলো করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। দর্শকরা, আজকে আমি যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি সেটা হলো এই যে গতকাল যে নির্বাচনগুলো শেষ হয়েছে, গতকাল সব জায়গায় নির্বাচন শেষ হয়েছে, এখন বিভিন্ন চ্যানেলে বিভিন্ন আলোচনা চলছে। তো আমি জাতীয় প্রেক্ষাপট নিয়ে আলোচনা করছি না, কারণ জাতীয় প্রেক্ষাপটের আলোচনাগুলো আপনারা অনেক দেখছেন টিভিতে। এখানে আপনাদেরকে অতিরিক্ত বিশেষ কিছু বলার মতো অবকাশ আমার কাছে থাকছে না। যে বিষয়টা আমি আপনাদের কাছে আনছি সেটা হলো যে এবারে উপনির্বাচনে আমি বলেছিলাম যে ধলাইয়ের নির্বাচনটা বরাক উপত্যকার রাজনীতির জন্য একটা টার্নিং পয়েন্ট বা একটা গুরুত্বপূর্ণ হতে পারে। যদি এখানে বিজেপি কম ব্যবধানে জিতে তাহলে কিন্তু বরাকের রাজনীতিটা অন্যদিকে আবর্তিত হবে, এবং যদি এখানে কোনো কারণে বিজেপি যদি জিততে না পারে তাহলে এক ধরনের রাজনীতি হবে। যদি বিজেপি এখানে বড় ব্যবধানে জিতে তাহলে বরাকের রাজনীতি এখন যে ধারায় বইছে ঠিক সেই ধারায় প্রবাহিত হবে। 26-এ আমরা একই চিত্রের পুনরাবৃত্তি দেখতে পারি। ঠিক একইভাবে এবার আমি আসামের রাজনীতির দিকে গোটা আসামের রাজনীতির দিকে একটু নজর দিচ্ছি। অনেকেরই ধারণা 2026 সালের যে নির্বাচন, যে লড়াইটা হতে যাচ্ছে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে, সেটা এবার একটা অন্য ধরনের লড়াই হচ্ছে। 2026-এ নির্বাচনে কি হতে পারে এ নিয়ে এর অনেক কিছু নির্ভর করছে বিহালি আসনটা নিয়ে। দর্শকরা, বিহালি আসনটা গৌরব গগৈর জন্য একটা আত্মমর্যাদার লড়াই হয়ে দাঁড়িয়েছে। তেজপুর লোকসভা আসনে গৌরব গগৈ জেতার পর যেভাবে গোটা রাজ্যের সমীকরণটা বিজেপি একতরফাভাবে বিজেপির দিকে যেভাবে ঝুঁকেছিল, অসমিয়া হিন্দু ভোট, সেটা কিন্তু অনেকটাই পরিবর্তিত হয়েছে, আমরা দেখতে পেয়েছি। আপনি যদি 2024 সালের লোকসভা নির্বাচনের ফলাফলটাকে পুরো বিশ্লেষণ করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে অসমিয়া সমাজের একটা বড় অংশ আস্তে আস্তে কংগ্রেসের দিকে ঝুঁকছে। মানে কংগ্রেসের দিকে ঝুঁকছে বলবো না, বিজেপির থেকে সরছে। যেমন গুয়াহাটিতে কংগ্রেস প্রায় 5.5 লক্ষের উপর ভোট পেয়েছে, এখানে 1.5 লক্ষের বেশি সংখ্যালঘু নেই, তার মানে বাকি ভোটগুলো কংগ্রেস হিন্দু ভোটই পেয়েছে। এটা কোন জায়গা থেকে এসেছে? এখানে জিতেছে বিজেপি, ঠিক আছে, কিন্তু বিজেপির জেতার ব্যবধান কমেছে, এবং অসমিয়া হিন্দু ভোটের যে বিজেপির ভাগটা সেটা অনেকটা কমে গেছে। বিজেপি যে জিততে পেরেছে এটা কারণটা হলো বাঙালি হিন্দু ভোট এবং হিন্দিভাষীদের ভোট, চা শ্রমিক ভোট, এই তিনটা ভোট ব্যাংকে এখনো বিজেপি তার নিরঙ্কুশ সংখ্যা আধিপত্যটা বজায় রেখেছে। তাই বিহারের নির্বাচনটা একটা গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে যদি বিহারিতে যদি বিজেপি হারে তাহলে গৌরব গগৈ যে উত্থানটা হয়েছে সেটা আরো দ্রুত হারে হবে। আর যদি বিহারিতে বিজেপি জিতে যায় তাহলে কিন্তু গৌরব গগৈ যতটুকু এগিয়েছিলেন আসামের রাজনীতিতে, তার চেয়ে কতটুকু বেশি এগোতে পারবেন এ নিয়ে অনেক চিন্তার অবকাশ রয়েছে। কারণ এই লড়াইটা গৌরব গগৈয়ের একক লড়াই। তিনি এমন একজনকে প্রার্থী করেছেন যিনি সদ্য বিজেপি থেকে এসে কংগ্রেসে যোগ দিয়েছেন, এবং এই আসনে প্রার্থী দেওয়ার জন্য কংগ্রেস তার জোট সঙ্গীদের যে প্রার্থী আছে, জোট সঙ্গীরা রাজ্যের দল এবং সিপিএম অন্য দলগুলো যাকে প্রার্থী করতে চেয়েছিল তাকে এখানে গৌরব গগৈ বা কংগ্রেস প্রার্থী করতে চায়নি। কংগ্রেসের যুক্তি ছিল যে বারবার হারা একজন ব্যক্তিকে প্রার্থী করলে, তাই বিহারের নির্বাচনটা এই হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যদি আমরা সামাগুড়ির দিকে দেখি, সামাগুড়িতে এবার যে লড়াইটা হচ্ছে, এখানে যদি কংগ্রেসের ব্যবধান কমে বা এখানে যদি কোনো কারণে কংগ্রেস হেরে যায় তাহলে সেটা কিন্তু কংগ্রেসের জন্য একটা বিরাট ধাক্কা হবে। এখানে প্রার্থী হয়েছেন কংগ্রেসের শক্তিশালী নেতা ও ধুবড়ির সাংসদ, যিনি 10 লক্ষ ভোটে আজমলকে হারিয়েছিলেন, রকিবুল হোসেন, তার ছেলে। তাই এটা একটা প্রেস্টিজিয়াস আসন এবং এটা একটা মর্যাদার আসন কংগ্রেসের জন্য। কিন্তু এই আসনে এই সামাগুড়িতে যে উত্তেজনা চলছে, হিংসাত্মক ঘটনা চলছিল কয়েকদিন থেকে, এসব থেকে একটা বিষয় পরিষ্কার যে সামাগুড়িতে জিততে বিজেপি, সামাগুড়িতে যে কোনোভাবে কংগ্রেসকে হারাতে চায় বিজেপি, এবং এই কাজে কতটুকু সফল হবে এটা আগামী পরশুদিন জানা যাবে। কিন্তু যদি দেখা যায় এখানে কোনো কারণে কংগ্রেস হেরে গেছে, সেটা কিন্তু বিজেপির জন্য এর একটা প্রভাব
বিজেপির কাছে সদর্থক হবে আগামী 2026 সালের নির্বাচনে। এটা কোনো সামগ্রিক কথা। আবার আমি আসছি, বিহারিতে আসছি, যে যদি এখানে গৌরব গগৈ এখানে প্রার্থীকে জেতানোর জন্য ঝাঁপিয়ে পড়েছেন এবং গৌরব গগৈর সঙ্গে যে জাতীয়তাবাদী যে অসমিয়াদের যে একটা গ্রুপ, বিভিন্ন অসমিয়া সংগঠনের যে একটা আছে, তারা কিন্তু গৌরব গগৈকে এক্ষেত্রে সমর্থন করছে। গৌরব গগৈ যেহেতু আহোম, তাই তার প্রতি একটা আলাদা একটা আকর্ষণ রয়েছে অসমিয়া সমাজের। এটা বলার অপেক্ষা রাখে না, এর প্রমাণ আমরা যোরহাটে পেয়েছি। এবং কিন্তু একই ঘটনা যে বিহালিতে ঘটবে, এটা নিশ্চয়ত এখন পর্যন্ত আমরা পাইনি, বা আমি তো নিজে বিহালিতে যাইনি, কিন্তু যে খবর পাচ্ছি খুব একটা চিত্তাকর্ষক লড়াই, বা খুব কাটাক্কর হিন্দিতে যাকে বলে সেটা হচ্ছে। এবং এক্ষেত্রে যদি কংগ্রেস এখান থেকে জিততে পারে, তাহলে কিন্তু গৌরব গগৈ আগামীতে একটা কংগ্রেসের একটা বড় মুখ হয়ে আত্মপ্রকাশ করবেন। এবং একটা ভাত টিপে যেভাবে দেখা যায় যে ডেকের সবগুলো ভাত হয়েছে কিনা, সিদ্ধ হয়েছে কিনা, ঠিক এইভাবে এটা ধরে নেওয়া যেতে পারবে যদি বিহারিতে কংগ্রেস জিতে যায়, যে আগামী 2026 সালের নির্বাচনে গৌরব গগৈ বিজেপির কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে আসছেন। এটা ঘটনা। এবং বিজেপির যাবতীয় আক্রমণের লক্ষ্য এখানে গৌরব গগৈ। এরকম যেমন আজকেই জয়ন্তমল্ল বড়ুয়া বলেছেন গৌরব গগৈ কাগুজে বাঘ। তো এসব কথা কেন বলছেন? এসব কথা বলার অর্থ হলো যে পুরো আক্রমণটা এখন গৌরব গগৈয়ের দিকে। কারণ বিহারিতে কংগ্রেস হারা মানে গৌরব গগৈ হেরে যাওয়া, এটা মোটামুটি মানুষ মেনে নিয়েছেন। এবং বিজেপি এটা জানে, যদি বিহালিতে কংগ্রেসকে হারানো, যদি বিহালি আসনটি ধরে রাখা যায়, তাহলে সেটা কংগ্রেসের জন্য একটা বড় ধাক্কা হবে। এটা বিজেপিও জানে এবং সেইভাবেই বিজেপি গুটি সাজিয়েছে। কিন্তু কথা হলো এটা উপনির্বাচনে আমরা দেখেছি শাসক দলের জেতারই সম্ভাবনা বেশি থাকে, যদিও ব্যতিক্রম প্রচুর আছে। কিন্তু এই আসনটাতে আমার মনে হয় না এই আসনটাতে বিজেপি সর্বশক্তি প্রয়োগ করবে। যত ধরনের শক্তি আছে, ভোটের শক্তি তো আছেই, ভোটের শক্তি ছাড়াও সরকারের ক্ষমতা থাকার ফলে যে কিছু সুবিধাগুলো পাওয়া যায়, এবং সুবিধার জন্য যে শক্তিগুলো পাওয়া যায়, সেগুলোর সঠিক প্রয়োগ এখানে বিজেপি করবে, এটা নিশ্চিতভাবে বলা যায়। তাই বিহালের যে লড়াইটা হচ্ছে, সেটা অত্যন্ত চিত্তাকর্ষক একটা লড়াই হচ্ছে। এবং এই লড়াইয়ের মাধ্যমে আমি যেটা আবারও বলছি, যে আগামী 2026-এ আসামের রাজনীতি কোন দিকে প্রবাহিত হতে পারে, তার একটা আভাস আপনারা এই নির্বাচনের ফলাফল থেকে পেতে পারেন। কংগ্রেস এখানে জিতলে অবশ্যই আগামী 1.5 বছর আসামের রাজনীতিতে গৌরব গগৈর একটা বিরাট কর্তৃত্ব থাকবে। আর যদি কংগ্রেস এখানে হেরে যায় বা বিজেপি জিতে যায়, তাহলে সেটা গৌরব গগৈর জন্য একটা বড় ধাক্কা হবে। এবং তিনি যে গতিতে গত 1 বছরে তিনি এগিয়েছেন রাজনীতিতে, লোকসভা নির্বাচনে জেতার পর, সেই গতিটা অনেকটাই ব্যাহত হবে এবং এক্ষেত্রে অনেকটা সুবিধা পাবে বিজেপি। এটা হলো ঘটনা। এবং কালকেও আমি একটা টিভি চ্যানেলে বলছিলাম এবং দেখলাম, সেখানে বিশিষ্ট সাংবাদিক প্রশান্ত রাজগুরু এই কথা বলছেন যে এই নির্বাচনটা, বিহারের নির্বাচনটা অসমের রাজনীতির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ, এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে, আবার এমন হতে পারে যে নাও হতে পারে। ধলাই যেভাবে আমি বলছিলাম যে বরাকের রাজনীতির জন্য একটা টার্নিং পয়েন্ট হতে পারে, আবার নাও হতে পারে। টার্নিং পয়েন্ট কেন? যদি এখানে কংগ্রেস খুব ভালো রেজাল্ট করে বা সামান্য ভোটে হারে, সেটা বিজেপির জন্য একটা বড় ধাক্কা হবে। ঠিক একইভাবে সারা আসামের রাজনীতির প্রেক্ষিতে যদি আমরা বিহালি আসন থেকে দেখি, এখানে যদি কংগ্রেস জিততে পারে, তাহলে সেটা একটা বিজেপির জন্য একটা বড় ধাক্কা হবে। আর যদি এখানে কংগ্রেস হারে, তাহলে সেটা গৌরব গগৈর জন্য বা কংগ্রেসের জন্য একটা বড় ধাক্কা তো অবশ্যই। এবং বিজেপি তার যে বোঝা যাবে যে বিজেপি তার যে ভোটটা লোকসভা নির্বাচনে হারিয়েছিল, সেটা আবার আনতে অনেকটাই সমর্থ হচ্ছে বা হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। তো সুতরাং আগামী পরশুদিন যে ভোট গণনা হবে, তাতে আসামের 5টি কেন্দ্রের মধ্যে বিহালের দিকে আলাদাভাবে সবার দৃষ্টি থাকবে। কারণ আসামের রাজনীতিতে একটা পরিবর্তন বা একটা প্রভাব আগামী 1.5 বছর আসামের রাজনীতিতে থাকবে, তার একটা আভাস
এই বিহারের নির্বাচনী ফলাফল থেকে আমরা পেতে পারি। নমস্কার।